আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সাদওয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন গত বেশ কয়েকদিনে ভারত বাংলাদেশের উত্তেজনা টান টান পর্যায়ে আছে। ব্যাপক উত্তেজনা চলছে দিল্লিতে, বাংলাদেশ কনসুলেটে, বাংলাদেশ দূতাবাসে হামলার চেষ্টা হয়েছে। শিলিগুড়ির যে ভিসা সেন্টার সেখানে হামলা হয়েছে। কলকাতায় আমাদের যেই উপদূতাবাস আছে সেখানে বিক্ষোভ হয়েছে, হামলার চেষ্টা হয়েছে। গতকালও দিল্লির যে আমাদের বাংলাদেশ দূতাবাসের ব্যারিকেড ভেঙে দুর্বৃত্তের দল আক্রমণ করার চেষ্টা করেছে। তো সব মিলিয়ে একটা টানটান উত্তেজনা। ইন্ডিয়ান গদি মিডিয়া সহ অন্যান্য মিডিয়া বাংলাদেশ ভারত যুদ্ধ হবে কিনা, যুদ্ধ লাগবে কিনা, এরকম বিভিন্ন আভাস দিচ্ছে। অর্থাৎ আমরা একটা একটা মানে গত 54 বছরের মধ্যে ভারতের সাথে এরকম একটা কূটনৈতিক বিপর্যয় আমাদের হয়নি, এবং দুই দেশই কিন্তু ভিসা বন্ধ করে দিয়েছে। প্রথমে ইন্ডিয়া বাংলাদেশের থেকে ভিসা সার্ভিস বন্ধ করেছে, বাংলাদেশ দিল্লিতে হামলার পরে বা হামলা চেষ্টার পরে ভিসা সার্ভিস বন্ধ করেছে। তো এই সবকিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন, প্রথমে আমি পরিচয় করিয়ে দিই, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেকজন বিশেষ অতিথি, মেজর অবসরপ্রাপ্ত ফেরদৌস কায়সার খান। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, যিনি মূলত প্রশিক্ষক হিসেবে, যুদ্ধ প্রশিক্ষণ হিসেবে তিনি খ্যাত। সেনাবাহিনীর মধ্যে SINT, BMA, EBRC এবং আরডকের প্রশিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, এবং দেশে বিদেশে তিনি বেশ কিছু তৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন। ফেরদৌস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। তো আমরা সুমন ভাইয়ের ব্যাপারে বিস্তারিত বললাম না, দর্শক ইতিমধ্যেই জানেন। আর ফেরদৌস ভাইয়ের সাথে কিন্তু আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, আমি এটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা দেখতে পারেন। যে এই যে তাও ভারত পাকিস্তানের সাথে আমাদের যে যুদ্ধের সক্ষমতা বা সার্বিক যে পরিস্থিতি, সে বিষয়টি নিয়ে প্রথমে আসলে আমি একটু দেখাতে চাই যে ভারতে যেই দিল্লিতে সেদিন রাতে কি হয়েছে। এবং দিল্লিতে এটার পরে একটা গ্রুপ কিন্তু খুব ডিপ্লোম্যাটিক জোনের ভেতরে ঢুকে, যেটাকে বলা হয় চাণক্যপুরী ডিপ্লোম্যাটিক যে সিটি, ডিপ্লোম্যাটিক সকল দেশের দূতাবাসদের যে এলাকা চাণক্যপুরী, সেখানে ভেতরে ঢুকে রাষ্ট্রদূতকে প্রাণনাশের হুমকি দেয় এবং অশ্রাব্য গালিগালাজ করে। এবং পাশাপাশি শিলিগুড়িতে ভয়াবহ ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে আমাদের যে ভিসা সেন্টার আছে, আমি যদি আপনাদেরকে ফুটেজটা একটু দেখাই, এটা হচ্ছে দর্শকদেরকে রিকল করায় দেওয়ার জন্য আসলে কি হচ্ছে সেখানে। আমার মনে হয় যে আমার ভুল ফুটেজ আসছে, আমি ফুটেজটা আবার দেখাচ্ছি আপনাদেরকে এটার সাথে। তবে ভারতের সাথে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা, মানে এই গত 15 মাসের মধ্যে তার বক্তব্যটা আমার পছন্দ হয়েছে আর কি। 15 মাসে তার এই প্রথম একটা স্ট্যান্ড আমার পছন্দ হয়েছে। ভারত সরকার দিল্লির বিষয়টা নিয়ে অস্বীকার করে, এবং পরবর্তী সময়ে তহিদ হোসেন যে বক্তব্য দেয়, আমরা সেটা দেখতে চাই। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত, এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে, তা কিন্তু না। তারা বলছে 20-25 জনের একটা দল হতে পারে, হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা, কিন্তু সেটা কথা না। 25 জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের 25-30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবেও তারা আসতে পারার কথা না কিন্তু ধন্যবাদ। এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে শুধু কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে যেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিন্তু তারা বলছে মিসলিডিং, এটাও সত্য না। তো
বিষয়টা হচ্ছে এটা, সুমন ভাই আপনি যদি একটু একটু বলেন যে হঠাৎ করে এই যে টেনশনটা শুরু হলো, এই টেনশনের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আহ, ধরেন গত 10 দিনে ভারত দুবার তলব করেছে বাংলাদেশের হাই কমিশনারকে, বাংলাদেশ দুবার তলব করেছে ভারতের হাই কমিশনারকে। তো এই যে টান টান উত্তেজনার জায়গাটা দিয়ে আপনি একটু শুরু করেন, তারপর আমরা ফেরদৌস ভাইয়ের কাছে বিস্তারিত আহ, আমাদের অবস্থান, ভারতের অবস্থান, সামরিক কৌশল বা আমাদের আদৌ কি যুদ্ধের অবস্থাটা কি, বিষয়টা নিয়ে আমরা ঢুকবো। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ভারতের সাথে আমাদের কিন্তু হঠাৎ করে কোনো টেনশন হয় নাই, টেনশনটা এসকালেট করছে। বাট আমাদের 1947 সাল থেকে আপনি যদি আসেন, ভারতের সাথে বাংলাদেশ যখনই বা তদানীন্তন পাকিস্তান এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতার পরের বাংলাদেশ, আমরা সবসময় যখনই এটা মনে করায় দেওয়ার চেষ্টা করছি যে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না, সেই সময় দেখা গেছে যে টেনশনগুলো সবসময় স্কেল আপ হয়েছে। তার মানে এখন যদি আমরা টেনশনের কোনো অবস্থা দেখতে পাই একটা চূড়ান্ত পর্যায়ে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে নিশ্চয়ই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, এবং যেখানে আমরা ভারতের দাস হয়ে থাকতে আর চাইতেছি না, সেই জিনিসটা স্পষ্ট ভাষায় হয় কেউ মুখে উচ্চারণ করেছে অথবা আমরা আমাদের কাজে সেটাকে প্রমাণ করতেছি, সেই মুহূর্তে ভারতের একটা টেনশন শুরু হয়ে গেছে। এখন যেই ফেজের কথা বললেন যে কেন, এখন দেখেন আমরা কিন্তু বর্তমানে আজকে এই 23 তারিখে ডিসেম্বরের, এখানে ইমিডিয়েট পাস্ট, প্রেজেন্ট এবং ইমিডিয়েট ফিউচার যদি আমি তাকাই, তিনটা জিনিস। একটা হচ্ছে এটা শহীদ হাদির শাহাদাত বরণের পরে আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে যে চিন্তা চেতনা, সেই জায়গায় যে দৃঢ়ভাবে ভারত বিরোধিতার জায়গাটা স্টাম্পড হয়েছে, সেটা ইমিডিয়েট পাস্ট। বর্তমানে কি হচ্ছে দেখেন, শহীদ হাদির হত্যার বিচার এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আর 2 দিনের মধ্যে বাংলাদেশে আসতেছেন, সেটা হচ্ছে প্রেজেন্ট যদি আমি পলিটিক্যাল দিক থেকে দেখি। 3 নম্বর হচ্ছে আমাদের সামনে একটা নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, বহু আকাঙ্ক্ষিত 17 বছর পরের সত্যিকারের নির্বাচন। তিনটা জায়গায় ভারতের হচ্ছে সমস্যাটা কি রকম? শহীদ হাদির ব্যাপারে তারা যেটা ধারণা করছিল, এবং এখন একটা স্পষ্ট ইঙ্গিত মোটামুটি আসতেছে যে যেই আমরা জানি শহীদ হাদিকে হত্যার যেই প্ল্যান অথবা সেটার এক্সিকিউশন কোনো না কোনো পর্যায়ে ভারতের একটা হাত ছিল, সেটা কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। তো কি হলো, শহীদ হাদির জানাজা পরবর্তী ওনাকে যে কবরে শোয়ানো হলো, তারা একজন শহীদ হাদিকে হত্যার চেষ্টা করে আমাদেরকে স্তব্ধ করার চেষ্টা করছিল, সেখানে দেখলো মিলিয়ন্স, লাখ লাখ শহীদ, নতুন হাদি তৈরি হয়েছে আমাদের। এবং সেই হাদিটা চরিত্র চেহারা কি, তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে প্রচন্ডভাবে, তারা ভারতের যে আধিপত্যবাদ এবং আমাদের বিরুদ্ধে ভারতের যে প্রতিনিয়ত ষড়যন্ত্র, সেটার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। সেই একটা ছবি তারা করতে গেল, তার বিপরীত হয়ে গেল, লাখো হাদির জন্ম নিল। আমাদের মধ্যে হাদি ছিল, আমরা কেউ ঘুমাইছিলাম না, আমরা সচেতন ছিলাম। তারা চোখে দেখতে পাইলো এরা প্রত্যেকেই এক একটা জীবন্ত হাদি, নতুন। তো সেটা তাদের জন্য একটা বড় চিন্তা, এবং সেটা তাদের যে ভারতীয় মিডিয়া বলেন, ভারতীয় রাজনীতি বলেন, সবার কাছে একটা টেনশন। আপনি দেখেন এই যে আপনি আমাদের হাই কমিশন এবং মিশনে হামলার অথবা সেটা সামনে যেই ছবিগুলো দেখালেন এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য, উনি সেটা আনেন নাই, বাট আমরা জানি এই যারা আসছে তাদের কিন্তু রাজনৈতিক পরিচয় আছে, তারা সবাই বিজেপি সংশ্লিষ্ট। তাদের মধ্যে অন্তত 3 জন বিজেপি নেতাকে আইডেন্টিফাই করা গেছে নিশ্চিতভাবে। তার মানে এটা হঠাৎ করে কেউ ক্ষুব্ধ হয়ে করে নাই, এই সমস্ত জিনিস পার্ট অফ দ্য প্ল্যান, যেখানে ভারতের যে বিজেপি সরকার, তার যে লোকজন, তারাই এটা উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। এখন কেন উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, আমি আসি প্রেজেন্টে যেখানে অনেকগুলো সমস্যা আছে, যেই কারণে ভারত মনে করছিল বাংলাদেশের উপরে চাপ দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে আমাদের যে একটা নির্বাচিত সরকার আসবে, তাদের থেকে অনেক কিছু আদায় করবার জন্য।
বাট যেই অন্তর্বর্তী সরকার বলেন অথবা সরকার যেটা আসবে ইনশাআল্লাহ